হ্যালো ফ্রেন্ডস, সিপিএস হিয়ার। তো আমাদের টেকনোলজির দুনিয়ায় প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু ঘটে থাকে, আর এরকমটা ঘটে থাকে পুরো মাস। আর এই কারণেই সেটিকে কভার আপ বা ফিল আপ করার জন্য নিয়ে এসেছি এমন কিছু স্টোরি যা অবশ্যই আপনাকে ভালো লাগবে যদি আপনি টেকনোলজিকে ভালোবেসে থাকেন। So hello, what's up guys, CP's here and you are watching PC Tech BD and আপনাকে আবারও স্বাগতম টেক টক্স এপিসোড 8-এ। I'm sorry for late but it's okay। তো প্রথমেই যে স্টোরিটি আসছে সেটি অনেকটাই সেন্সিটিভ অ্যান্ড টেকনোলজির ফিল্ডে এটা একটা স্ক্যারি বিষয় হতেই পারে, কেননা চায়না এবং তাইওয়ানের মধ্যে দীর্ঘ অনেক দিন থেকেই পলিটিক্যাল ইস্যু চলছে। যদিও এইসব আমি কখনোই কভার করি না, বাট এখানে যেহেতু টেকনোলজি ইনভলভ অবশ্যই বলতে হবে। তো কথা হচ্ছে, এই দেশ দুটির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট বা ইনভিশন চালু হয় তো সেক্ষেত্রে কিন্তু পুরো বিশ্ব শুধুমাত্র যে চিপ শর্টেজের সেটা না, তার চেয়েও বড় কিছু দেখতে পারবে। অর্থাৎ টেকনোলজির যে যাবতীয় হার্ডওয়্যার এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস সেগুলো একবারেই বন্ধ হয়ে যাবে। তার ফলে বিশাল একটা সমস্যার মুখোমুখি হবে সারা বিশ্ব, শুধুমাত্র তাইওয়ান আর চায়না নয়। অর্থাৎ আপনাকে একটা বিষয় চিন্তা করতে হবে, শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল ইলেকট্রনিক্সে কিন্তু এর মধ্যে ইনভলভ না। আপনি কার থেকে শুরু করে আপনার কাছে যত সিলিকন প্রোডাক্ট হবে বা প্রসেসিং পাওয়ার যেখানে হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা বিশাল শর্টেজেস দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে গ্রাফিক্স কার্ড এখন 50,000 টাকায় পাচ্ছেন সেটি 1.5 লাখ 2 লাখও চলে যেতে পারে। আবার সিপিইউর হিসেবেও বিষয়টি এরকম, কেননা টিএসএমসি বিশ্বের প্রায় 70% মডার্ন সিলিকন দিয়ে থাকে বা প্রসেস করে থাকে। আর আমরা জানি টিএসএমসি তাইওয়ানেরই কোম্পানি, অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর বিষয়টা ভাবতেও অবাক লাগছে, এরকমটা যদি আসলেই হয় আমরা কোথায় টেকনোলজিকে দেখব সেটি দেখার বিষয়। হ্যাঁ, আমরা জানি আমেরিকাতে বা অদার যে সকল দেশ আছে সেখানেই কিন্তু অনেক কিছুই ডেভেলপ হয়, তবে ম্যানুফ্যাকচারিং হার্ডওয়্যার লেভেলে চায়না এবং বিশেষ করে তাইওয়ানেই বেশি হয়ে থাকে। আর আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এই ইস্যুগুলো সামনের দিকে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আর সামনে যাতে আমরা সিলিকন বা টেকনোলজির উপর শর্টেজেস না দেখতে পারি। তারপরের যে নিউজগুলো থাকবে এগুলো সবগুলোই এক্সক্লুসিভ, আপনার মন ভালো করে দিবে, তবে পকেট খালি করলে আমার দোষ নেই। তো তারপরের যে বিষয়টি সেটি AMDর কাছ থেকেই আসছে, আর এখানে একটা ক্রেজি বিষয় আমরা দেখতে পেরেছি। অর্থাৎ রাইজেন 5000 সিরিজের কিছু নতুন সিরিজ আসতে চলেছে। হ্যাঁ, এখানে রাইজেন 5 থেকে রাইজেন 9 পর্যন্তই থাকবে, কিন্তু এখানে মেজর যে চেঞ্জটি দেখতে পারবো সেটি কোর এবং থ্রেড কাউন্টে। তাছাড়াও এখানে যে প্রসেসিং পাওয়ারের ইনভলভমেন্ট হবে সেটি খানিকটা আলাদা হতে চলেছে। অর্থাৎ তারা এটাকে বলতে পারে এমবেডেড 5000 সিরিজ। অর্থাৎ আমরা যদি এখানে রাইজেন 9 সিপিইউকে দেখি তো সেক্ষেত্রে এর নেমিং হবে রাইজেন 5900E। আরও একটা এক্সাম্পল দিই, অর্থাৎ এখানে আরও একটা প্রসেসর দেখা যাচ্ছে যেটি 5600E নামে পরিচিত, আর এখানে 6 কোর এবং 12 থ্রেড থাকবে। আর এখানে কোনো টিয়ার বা টায়ারের উল্লেখ দেখা যাবে না। অর্থাৎ এটিকে আমরা রাইজেন 5 বলতে পারবো নাকি 7 বলতে পারবো নাকি 9 হবে, এরকমটা কিছু না, ডিরেক্টলি সিপিইউর নাম্বার। বাই দ্য ওয়ে, এটি সর্বোচ্চ 12 কোর এবং 24 থ্রেডকে অফার করবে, অর্থাৎ 5950E, অ্যান্ড এটা জেন 3 ভেরমের আর্কিটেকচারেই হবে। তবে এটা কোনোভাবেই কাস্টমারের জন্য আসছে না, এটি শুধু OEM পার্টনাররাই পাবে বা তারা যাদেরকে দিবে, তাই এখানে বেশি ভাবার কিছু আপনাদের নেই। তারপরের যে নিউজটি আসছে সেটি খুবই ইন্টারেস্টিং, আর এটি আসছে ইন্টেলের কাছ থেকে। আর ইন্টেলের আপকামিং 13 জেন র্যাপটর লেক সব সিপিইউ আছে, এগুলোর মাইন্ড বগলিং পারফরমেন্স করছে আউট অফ দ্য বক্স। এটা একটা বিশাল ভালো পারফরমেন্স অফার করবে। শুধু তাই না, এখানে যদি আমি কোরাই 9 এর কথা বলি তো এটির বুস্ট আপ টু 5.8 গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। আর এখানে কোয়ালিফিকেশন স্যাম্পলের দ্বারা এটি, তবে এর ফাইনাল প্রোডাক্ট আসলে সেখান থেকে আমরা এর চেয়ে ভালো কিছুই এক্সপেক্ট করতে পারি। তো এই অবস্থায় যদি আমি রাইজেন 9 5950X এর সাথে তুলনা করি তো সেক্ষেত্রে এটিতে মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে আপ টু 54% বেশি পাস্টার গিগবেঞ্চ 5 টুলসে। শুধু তাই না, এখানে যদি আমি সিঙ্গেল কোরের কথা বলি তো আপ টু 37% বেশি করতে পারে। নো ডাউট এখানে একটু কম দেখিয়েছে, অর্থাৎ 32%। তবে আমি যদি এখানে অ্যাভারেজে 35% দেখি তো একটা জিনিস চিন্তা করুন, এত বড় আপলিফট যা আসলে বিশাল একটা ব্যাপার হবে। আর তাছাড়াও যদি আমি কোরাই 13700K এর কথাও বলি, এটা এর আগের ইজিলি অনেক ফ্ল্যাগশিপ সিপিইউকে বিট করে দেবে উইদাউট এনি হ্যাসেল। আর তাছাড়াও এখানে যে আমরা ওভারক্লকিং বা সিঙ্গেল থ্রেডেডের পারফরমেন্স দেখতে পারবো, এটি
টোটালি ইনসেইন হতে চলেছে। আর যদি প্রাইস ভালো রাখে ইটস এ গুড অপশন। তাছাড়া আমাদের আরও একটা বিষয় ভুলে গেলে চলবে না, এখানে AMDও তারা নিজস্বভাবেই প্যাক করে আসতে চলেছে কিছু CPU নিয়ে, আর সেগুলো যে ক্লক এবং IPC অফার করবে যা আসলে ইনসেইন হতে চলেছে। অর্থাৎ শেয়ানে টক্কর তো হবেই। অর্থাৎ প্রথম জেনারেশন থেকে Gen 3 আর্কিটেকচার পর্যন্ত আপনারা যেটা দেখেননি সেটা এবার হতে চলেছে। অর্থাৎ তাদেরও যে সিপিইউগুলো আসবে হাই এন্ডের, তো সেগুলো আপ টু 5.8 GHz পর্যন্ত হিট করতে পারে। আর Gen 4 আর্কিটেকচার কিন্তু অনেক ম্যাচিওর উইথ 5 ন্যানোমিটার টেকনোলজির সাথে। তো সেক্ষেত্রে কিন্তু তারা যে একটা খারাপ বা ব্যাড এনাফ পারফরমেন্স করবে তা কিন্তু না, মোস্টলি ক্লোজ এনাফ পারফরমেন্স করবে। তবে হ্যাঁ, সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে বা মাল্টি থ্রেডেডে একটু পিছিয়েই থাকবে AMD, আমার এটা অ্যানালাইজ। তবে হ্যাঁ, ইন্টেলের যে টেস্টটি করা হয়েছে এটি G690 টাইসি দিয়ে। আমি জানি না টাইসি এই ওভারক্লকিংয়ের সময় কি খেয়ে নেয়। তো যেহেতু কথা চলছে মাদারবোর্ডের, অবশ্যই বলতে হবে মাদারবোর্ডের কথাই। তো প্রথমেই যদি আমরা কথা বলি AMDর, তো কয়েকদিন পরেই লঞ্চ হয়ে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত কুখ্যাত বিখ্যাত AM5 প্ল্যাটফর্ম বা 7000 সিরিজের যে সিপিইউগুলো আসবে সেগুলো অবশ্যই নতুন মাদারবোর্ডই আপনাকে চালাতে হবে। তো এক্ষেত্রে MSI, ASUS, গিগাবাইট, ASRock যত কোম্পানি আছে সবাই এসেছে তাদের মাদারবোর্ড লিক করতে বা দেখাতে। আর এরকমটাই হয়েছে, অর্থাৎ কিছু আমরা মাদারবোর্ড দেখতে পেরেছি X670, X670E। ইভেন আমি যদি বি সিরিজের কথা বলি তো সেটিও অনেক জায়গায় শো আপ হয়ে গেছে, যদিও তারা বলছে আমরা বাজেট ইউজারদের জন্য নিয়ে আসব, তবে বাজেট কোথায় থাকবে সেটি দেখার বিষয়। এর আগের টেক নিউজে আমি কভার করেছিলাম MSIর যে গড লাইক সিরিজের জিপ X670E যে মাদারবোর্ডটি হবে, এর পাওয়ার ডেলিভারি সম্পর্কে আমরা জেনে গেছি। অর্থাৎ এটি 14+2+1 অর্থাৎ 27 ফেজ পাওয়ার ডেলিভারির সাথে আসতে পারে। তো সেখান থেকে আইডিয়া লাগিয়ে নিন যে কতটা পাওয়ার কনজিউম করতে পারে। শুধু তাই না, এখানে যদি আমরা আদার্স কোম্পানিকে দেখি অর্থাৎ আপনাদের এক্সট্রিম সিরিজের জন্য, তো সেক্ষেত্রে সবাই একই ধরনের কাজ করছে। অর্থাৎ কেউ আবার 18 ফেজ নিয়ে কাজ করছে, কেউ আবার 20, কেউ 22, কেউ 24, কেউ আবার 27। তবে এখানে এবার যে ASUS ক্রেজি কাজটি করেছে সেটি হিস্ট্রিতে শুধুমাত্র গিগাবাইটে করেছে। অর্থাৎ তাদের একটা মাদারবোর্ডে আই থিঙ্ক ক্রসহেয়ার সিরিজে আপ টু 12 USB কানেক্টর লাগানো হয়েছে। শুধু তাই না, তাদের ফুল রেয়ার সাইড আইওতে ভর্তি, অর্থাৎ এক্সট্রিমলি ওভারকিল জিনিস দিয়ে দিয়েছে। ল্যানের কথা তো ছাড়ুন, অথবা আদার্স পোর্ট আপনারা একটাবার দেখুন যে তারা কি অবস্থা করেছে। শুধু তাই না, এখানে যে আরও একটা বিষয় ভালো লেগেছে আমার এসুসের, তারা তাদের সিরিজ যে টাপ থাকে তো সেটিকে রিডিজাইন করেছে, যা আসলে অনেক কুল লাগছে, বিশেষ করে এস্থেটিকলি। আর তাছাড়াও MSI এখানে আরও একটা জিনিস শো করিয়েছে, অর্থাৎ Ryzen 9 7950X যে সিপিইউটা হবে 16 কোর এবং 32 থ্রেডের, সেটিও টেস্ট করেছে। তো এটিতে টপ এন্ড বোর্ডে পেয়েছে তারা 5.7 GHz নর্মালি, যেটা আসলে একটা ফ্রিকিং অসম বিষয়। তো রেডি থাকুন পাওয়ারের জন্য। তারপরের যে ইন্টারেস্টিং বিষয়টি থাকছে সেটিও AMDর কাছ থেকে আসছে, আর তাদের যে এই বছরের প্রো সিরিজের থ্রেডরিভার অর্থাৎ 5995WX যে সিপিইউটি আছে এটি ওভারক্লক করে হয়েছে আপ টু 5.15 GHz। ইয়েস, থ্রেডরিভারের মতো সিপিইউ 5.15 GHz, যা ক্র্যাশ করে দিয়েছে সকল প্রকার সিনেবেন্সের ওয়ার্ল্ড রেকর্ড। তবে এটি শুধুমাত্র মাল্টি থ্রেডেডের জন্যই প্রযোজ্য, কেননা এখানে 1,16,142 পয়েন্ট দেখতে পাচ্ছি, যা হিস্ট্রিতেই এবারই প্রথম। তবে হ্যাঁ, AMDর একটা জিনিস আমাকে খারাপ লেগেছে, তারা যে এতটা প্রাইস ইনক্রিজ করেছে, একটু কম রাখলেও অনেকেই ট্রাই করার চিন্তা করতো থ্রেডরিভারে। তারপরের যে স্টোরিটি আসছে সেটি অনেক ক্রেজি, আর এটি নিউজের মধ্যেই পড়ে যায়, যদিও এটা আমি আবার নিউজে কভার করব, কেননা SK হাইনিক্স অ্যানাউন্স করে দিয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট হাইয়েস্ট 238 লেয়ারের 4D NAND ফ্ল্যাশ। ইয়েস, ঠিক শুনেছেন, 4D NAND ফ্ল্যাশ। আর এটার ম্যাস প্রোডাকশন শুরু হতে পারে প্রথম কোয়ার্টারের 2023 সাল থেকে, যা আসলে একটা হিউজ অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি স্টোরেজ এবং ফ্ল্যাশ মেমোরির দুনিয়ায়। ইটস টোটালি ইনসেইন, আনরিয়েল অ্যান্ড অবিশ্বাস্য ব্যাপার। 238 লেয়ারের 4D NAND ফ্ল্যাশ। এখানে ইন্টেলের একটা নিউজ কভার করার বাকি ছিল, অর্থাৎ ইন্টেল যে তাদের লাইন আপের টপ এন্ড অর্থাৎ Core i9 এবং অ্যাসিডিটির জন্য যে Core i9 X সিরিজ হয়ে থাকে, তো সেটির প্রিমিয়াম প্যাকেজিং ডিসকন্টিনিউ করতে চাচ্ছে। অর্থাৎ তাদের যে একটা প্রিমিয়ামনেস থাকে, অর্থাৎ আপনারা i9 দেখেছেন যে কত সুন্দর একটা বক্সে থাকে এবং তার ভিতরে আবার কত কারু
কারুকাজ, তো সেটি হয়তো বা না দেখতে পারি। আমি জানি না ইন্টেল কেমন বক্স করবে নেক্সট টাইম, তবে প্রথমেই তারা বলছে নর্মাল যে রেগুলার বক্সগুলো হয়ে থাকে সেরকমই দেবে, তবে কেমন একটা দেখায় না কোরাই 9 কোথায়। তো এখন আসি ফাইনাল নিউজে। অনেক জায়গায় আমরা দেখতে পারছি AMD থেকে শুরু করে এনভিডিয়ার পর্যন্ত নতুন গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস কীরকম কমে আসছে, আর এটি একটা ভালো সাইন, কেননা সামনেই তাদের নতুন আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ডগুলো আসবে। তো প্রথমত যদি আমি এনভিডিয়ার কথা বলি, তো কয়েকদিন থেকেই একটা জিনিস সার্কুলেট হয়ে আসছে, অর্থাৎ RTX 4070 যে গ্রাফিক্স কার্ডটি হবে এটি মেবি চেঞ্জ করতে পারে RTX 3090 Ti এর মতো গ্রাফিক্স কার্ডকে উইথ মোটামুটি ভালো প্রাইসে। তো তাছাড়াও এখানে যদি আরও কার্ডের কথা বলি, এখানে RTX 4080, তো এখানে যদি আমরা স্পেকের দিকে দেখি তো সেখানে একটুখানি ট্রিক করা হয়েছে বা ডাউনগ্রেড করা হয়েছে, অর্থাৎ এর যে ফুল এজ ডাইটি হবার কথা ছিল, আমি ফুল ফ্যাটের কথা বলছি না, অর্থাৎ 80 ক্লাসের যে ফুল এজ জিপিউটি হবে বা ডাইটি হবে সেটি ডাউনগ্রেড আমরা স্পেক দেখতেই পারছি অলরেডি, কেননা 9728 কুডা কোড দেখতে পারি। আর এটিকে যদি আমি স্পেসিফিকলি বলি PG 136/139 আর SQ নাম্বার 360, আর এখানে অবশ্যই ডাই চেঞ্জ হয়ে যাবে। AD103 দেখতে পারছি, যেটা এর আগে GA104 দেখতাম 300-A1। তবে এবার একটা ভালো অ্যামাউন্টের আমরা GDDR6X মেমোরি দেখতে পারি আপ টু 16 GB, আর এর স্পিড নিয়ার অ্যাবাউট 21 Gbps হতে পারে। তবে এখানে এক্সপেক্ট করা যাচ্ছে এটি 15,000 পয়েন্ট পর্যন্ত যেতে পারে টাইম স্পাই এক্সট্রিমে, আর এরকমটাই তথ্য দিয়েছে কোপাইট 7 কিমি, আর তিনি বলছে এটা লেটেস্ট, অর্থাৎ আগে আসার কথা ছিল 10,240, এখন একটু কম করা হয়েছে। আর আপনারা জানেন এই 80 ক্লাসে আর একটা গ্রাফিক্স কার্ড নেক্সট টাইম আসবে, গেস করেই নিয়েছেন কোন গ্রাফিক্স কার্ড আসবে, সেটির জন্যই বরাদ্দ। তবে যেটা পাওয়ার চষার সেটা চুষেই নেবে, অর্থাৎ 420 ওয়াট। তবে এখানে কথা হচ্ছে শুধু কি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড নিয়ে আসবে এরকমটা না, কেননা AMD তাদের 7000 সিরিজের গ্রাফিক্স কার্ডে অনেক জোরশোর দিয়ে কাজ করছে, আর মেবি এটাও অনেক পাওয়ারফুল হতে চলেছে। ইভেন যদি ইন্টেলের কথাও আমি বলি, তো তারাও A770-র উপরে অনেক আশাবাদী অ্যাকর্ডিং টু তাদের নিজস্ব বেঞ্চমার্ক। দেখি সামনে কি হয়। আর ডেডিকেটেডভাবে একটা গ্রাফিক্স কার্ড রিলেটেড ভিডিও থাকছে সামনেই, যেটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা সেখানে ফাইনাল এবং ইম্পর্টেন্ট কিছু কথা বলা হবে গ্রাফিক্স কার্ডের উপরে। আই হোপ যে এই এপিসোডটিও আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন, আর আপনার মতামত কি অবশ্যই সেটি লিখতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।